This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সত্যি একই হাল বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষ তো মানে তাদের জীবন ওষ্ঠাগত, এর মধ্যে আবার বাংলাদেশ পুলিশ। আচ্ছা, কোনোদিন আপনারা কোনো সভ্য দেশে কোনোদিন শুনেছেন যে পুলিশকে সার্চ করছে কেউ? মানে এটা সম্ভব? বাংলাদেশে এটা কিন্তু হচ্ছে। সমন্বয়করা পুলিশের চেকিং করছেন। এখানেই শেষ নয়, নির্বাচন কবে এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে বাংলাদেশের অলিন্দে। বিএনপি চাইছে দ্রুত দ্রুত নির্বাচন, আর কোনোভাবে কোনো শর্তে কোনো কথায় তারা রাজি নয়। তারা চাইছে নির্বাচন খুব তাড়াতাড়ি হোক, কারণ নির্বাচন না হলে বাংলাদেশটা যে ভোগে চলে যাবে বুঝতে পারছেন সেখানকার বিভিন্ন রাজনৈতিক শক্তি। নমস্কার, আমি সুচারু মিত্র, আর প্লাস নিউজের ডিজিটাল পেজ থেকে আপনাদের সঙ্গে আলোচনা করবার জন্য এলাম। আর আমার সঙ্গে রয়েছেন প্রত্যেকবারের মতো এবারও আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতদা, প্রথমেই স্বাগত জানাই। প্রথমে আমি একটু প্রশ্নটি ঘুরিয়ে শুরু করি। প্রথমেই আপনার কাছে জানতে চাইবো, কোন সভ্য দেশে পুলিশকে কেউ সার্চ করছে, সমন্বয়করা পুলিশকে চেক করছে, এটা কি সম্ভব বলে আপনার মনে হয়? মানে বাংলাদেশে তাই চলছে? বাংলাদেশ সভ্য দেশ ছিল। বাংলাদেশ সভ্য দেশ ছিল হচ্ছে পৃথিবীর মধ্যে একটি উন্নততর সভ্য দেশ হিসেবে পরিগণিত হয়েছিল মুক্তিযুদ্ধে 16ই ডিসেম্বরের পর। বাংলাদেশ সভ্য দেশ ছিল জিয়াউর রহমান যখন বাংলাদেশকে একটা উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, বাংলাদেশি যে সত্তা তাকে প্রতিষ্ঠা করেছিল এবং বাঙালিত্বকে বিসর্জন না দিয়ে সেই বাংলা নিঃসন্দেহে একটা জায়গায় পৌঁছেছিল, সভ্য দেশ হিসাবে তাকে পরিগণিত করা হতো। এখন কি এটা সভ্যতার নিদর্শন? সভ্যতার নিদর্শন এগুলো নয়। তার কারণ হচ্ছে তোলাবাজ ভণ্ড সমন্বয়করা, যাদের এক একজনের, তুমি কি জানো এই যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, তুমি নিশ্চয়ই অবহিত এটাই, যে একজন সমন্বয়কের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 12 কোটি টাকা পাওয়া গেছে। সেখানকার বিভিন্ন রিপোর্টে আছে। এত সংস্কার কথা 6 মাস হয়ে গেল, সংস্কারের তো কথা উচিত ছিল হচ্ছে দুর্নীতি দমন যে শাখা, যে দুর্নীতি হয়েছে শেখ হাসিনার সময়, কিভাবে দুর্নীতি হয়েছে, কারা কারা সে দুর্নীতি কি পেয়েছে এবং কোথায় কোথায় কারা হচ্ছে এখনো লুকিয়ে রয়েছে দুর্নীতি করে, তাদের খুঁজে বার করে দুদক তা সংস্কার করতে পেরেছে। শুধু বড় বড় লম্বা লম্বা ভাষণ আর লেকচার। এবং যেটা ডক্টর ইউনূস তা বুঝে গেছে সমন্বয়ক, তার কারণ হচ্ছে অল্প বয়সী ছেলেরা বুঝে গেছে, উপরে দাদু আছেন এবং হচ্ছে নানা, তিনি বসে রয়েছেন, বলছে কইয়া যাও, তবে একটু দীক্ষা দীক্ষা করো, এবং অন্যদের বলছে আমি কিন্তু বলে দিয়েছি এই 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 সবে উনি বলে দিচ্ছেন আর সবই হচ্ছে। এই তো বাংলাদেশ। তাহলে কোন সভ্য লোক তাদের কথা, একটা সভ্য লোকের সংজ্ঞা কি? একটা সভ্য দেশে মুখে যেটা বলবো কাজে করে দেখাবো, লিখিত বলিত ভাবে যা আছে সেটাকে মেনে চলবো। লিখিত বলিত সংবিধান আছে, সংবিধান নিয়ে শপথ নেব, মুখে বলবো বিপ্লব করেছি। তাহলে যেখানে কথা এবং কাজে কোনো সামঞ্জস্য নেই, তাকে তুমি কিভাবে সভ্য দেশ এই মুহূর্তে মনে করবে? এটা আমাদের কথা না। তার কারণ হচ্ছে আমরা তো বাংলাদেশের নাগরিক নই, আমরা বিশ্লেষক, আমরা সাংবাদিকতা করি এবং সেই জায়গা থেকে আমরা সভ্য অসভ্যের একটা নির্ধারণ করি। অসভ্যতা আমি যদি গ্রাস করে পুলিশকে এরকম হেনস্থা করা, কোথাও হচ্ছে আর্মি, যেমন হচ্ছে এক একজন যেন মিলিটারি কমান্ডার, এক একজন সমন্বয় যেটা বলছে সেটা করতে হবে। সত্যি তো আর্মি অফিসাররা কি করবে? যে কোনো আর্মি বা পুলিশ তারা কি করে? তারা যাই করুক, তারা কখনো নিজের দেশের জনগণের উপর সচরাচর গুলি চালায় না। আর্মি তো চালাবেই না, তার এটা থাকে না। কিন্তু তৎসত্ত্বেও এই দুর্বলতাগুলোকে কাজে নিয়ে, যেটাকে বলা হয় এক্সট্রা টেরেস্ট্রিয়াল ফোর্স, আমরা যেরকম শুনি না, কিছু এই ধরনের রয়েছে যারা সিস্টেমের মধ্যে ঢুকে গিয়ে সিস্টেমটাকে অকেজো করে দেয়। এই ধরনের সাবভার্সিভ যে অ্যাক্টিভিটিস গুলো বাংলাদেশে বিভিন্ন সময়ে হয়েছে, যার দিকে অবশ্যই বিভিন্ন সময়ে জামাতের দিকে আঙুল উঠেছে, কখনো আঙুল উঠেছে হচ্ছে হেফাজতে ইসলামের দিকে। অর্থাৎ ইসলাম না বাঙালি, ইসলাম না বাংলাদেশ, ইসলাম নাকি, এই প্রশ্নে বরাবর তারা ইসলামের দিকে থেকেছেন। কিন্তু ইসলামিক শাসনটাকে কায়েম করতে গেলে
স্বাভাবিক বাধা আসবে আজকের যুগে। তার কারণ আজকের যুগে মডার্ন ডেমোক্রেসিতে সবাই ভোট পদ্ধতিকে তারা অবলম্বন করেছে। কোনো জায়গায় 4 বছর, কোনো জায়গায় 5 বছর, কোনো জায়গায় প্রেসিডেন্সিয়াল সিস্টেম, কোনো জায়গায় মাল্টিপার্টি সিস্টেম। বিভিন্ন রাজনৈতিক দল হয়ে একটা সংসদ তৈরি হয়। কেউ হচ্ছে সংসদ নির্বাচিত হওয়ার পর তারা প্রধানমন্ত্রী ঘোষণা করে, কেউ প্রধানমন্ত্রীকে সামনে রেখে দুইজন বিভিন্ন পার্টি প্রধানমন্ত্রী এবার নির্বাচন হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্রের এরকম ভ্যারাইটি তৈরি হয়েছে এবং সেই গণতন্ত্রটা একদম গ্রাসরুট লেভেলে বিভিন্নভাবে নির্বাচিত প্রতিনিধিরা থাকে। তুমি যদি তাদের সংস্কারের যেটুকুনি জমা পড়েছে সেগুলো দেখো, বেশ কিছু জায়গা ভালো রয়েছে, অস্বীকার করছে না। ভালোকে ভালো বলতে অস্বীকার করার কি আছে? কিন্তু বৈপরীত্য ভোটে কোন জায়গাটা ভালো বললাম, একটা শুধু প্রসঙ্গ বলি, অনেক কিছু ভালোর মধ্যে একটা বলি যে স্থানীয় নির্বাচন যেটা করতে চাইছে সেখানে তারা হচ্ছে চিহ্নবিহীন, অর্থাৎ কোনো দলীয় চিহ্ন থাকবে না। বিএনপি মূলত দাবি এটা, এটা কোনো খুব ভালো দাবি। আমি তো বারবারই একটা বিএনপি সম্পর্কে আমি বলেছি, বিএনপিতে জিয়াউর রহমান অত্যন্ত, মানে জিয়াউর রহমান সম্পর্কে বলতে হয় মানে বাঙালি যে কয়েকজন সমন্বয়ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, যেমন এই বঙ্গে তুমি যদি দেখো যে চীন ভারত যুদ্ধের সময় যিনি ছিলেন জয়ন্ত চৌধুরী, বা পরবর্তীকালে হচ্ছে আমাদের যিনি জেনারেল হয়েছিলেন, আর্মির সর্বোচ্চ পদে ছিলেন জেনারেল রায়চৌধুরী, বা স্বাধীন ভারতবর্ষের প্রথম যিনি চিফ এয়ার মার্শাল ছিলেন সুব্রত মুখার্জি, এরা এক একজন স্টলওয়ার্ড। 71 যুদ্ধ পর্যন্ত চিফ এয়ার মার্শাল ছিলেন চ্যাটার্জি। এই যে যারা এগুলো করেছেন, ঠিক বাংলাদেশের ক্ষেত্রেও জিয়াউর রহমান, ডাকনাম কমল, আর আমরা বলতেই পারি আমাদের কমলদা, তিনি বাংলাদেশকে একজন সামরিক প্রশাসক এবং তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশকে, আজকের বাংলার বস্ত্র শিল্প গোটা পৃথিবীতে তো ঘটনা। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে কিন্তু চিহ্নিত করেছেন প্রথম দফায় তার টাইটা বাংলাদেশে তৈরি হয়েছে। কি অবস্থায় নিয়ে গেছে তুমি দেখো। এরা এই সমন্বয়ক ডক্টর ইউনূস, এরা নাকি কেউ ব্যাংকিং স্পেশালিস্ট, এরা নাকি কেউ এক একজন। এই স্থানীয় নির্বাচনের কথা আপনি বললেন, ইউনূসের মেয়াদ আর কতদিন ইউনূসকে মানে আপনি বলছেন পেছনের কোন শক্তি, হিজবুল তাহরির মতো সংগঠন যারা বসিয়ে রেখেছে ইউনূসকে, মানে ওই বিখ্যাত সিনেমার মতো যে ইউনূসের দড়ি ধরে মারো টান, ইউনূস হবে খান খান, সেই সময় কি আসছে? দেখো ইমিডিয়েটলি কি হবে না হবে সেটা তো না, সেখানে থাকলে হয়তো ওটা বুঝতে পারতাম। তবে যদি বিবাদমান 3-4টে শক্তি থাকে, ইউনূস তো খুব বুদ্ধিমান, ভীষণ বুদ্ধিমান, দক্ষ লোক, বুদ্ধিমান। 71-এর মুক্তিযুদ্ধের সময় তিনি কেরিয়ার নিয়ে ব্যস্ত, এদিকে ছাড়া বাংলাদেশ নেমে গেছে জোয়ান ছেলেরা, মানে ওনার থেকেও কম বেশি প্রতিভাবান, মানে লেখাপড়ায় আমি বলছি, তারাও হাতে রাইফেল নিয়ে নিয়েছে, কিন্তু উনি তখন তা করেন। বুদ্ধিমান লোক, কেরিয়ারিস্ট লোক, কেরিয়ার করেছেন ভালো। কিন্তু যদি 3-4টে ধরো, 3-4টে শক্তি লড়াই করছে, এই শক্তি ওর সাথে লড়াই করছে, তৃতীয় শক্তি চতুর্থ শক্তির সাথে লড়াই করছে, চতুর্থ শক্তি আবার প্রথম শক্তির সাথে, এই যে লড়াইয়ের মধ্যে তুমি কিন্তু টিকে যেতে পারো। ব্যাপারটা একটু ভালোভাবে চিন্তা করলে, কেন বিস্তারিত সময় তো নেই, পরে না হয় একদিন ভালো করে বুঝিয়ে দেবো যে 4-5টা শক্তি লড়লে কিভাবে টিকে থাকা যায়। এবার সবাই লড়াই করছে, কেউ কেউ বলছেন ডক্টর ইউনূস, উনি জানেন বিলক্ষণ এটা যে সবকিছু যখন নিষ্পত্তি হবে না, ডক্টর ইউনূসের মতো একজন প্রাজ্ঞ লোক মুখে সামনে বলবে প্রাজ্ঞ লোক, পেছনে হলে গালাগালি দেবে, তবে বলবে ওটা ইউনূস সাহেব জানেন, তিনি টিকে গেলেন। সহ্য শক্তি আছে ওনার। আমার তো মনে হয় পৃথিবীতে যে কয়েকজন এখন ধরো সিনিয়র সিটিজেন আছে, তার মধ্যে সবচেয়ে যদি বলা যায় সহ্য শক্তি, বা গোটা বাংলায়, খারাপ লাগবে শুনতে এটা বলছে, আচ্ছা বলবো না, থাক, দরকার নেই, বলার দরকার নেই, মানে সহ্য শক্তি কার থাকে, চামড়া যাদের, হ্যাঁ, এখন সিনিয়র সিটিজেন হিসাবে ওনাকে এরকম দিয়ে দিচ্ছে, সমন্বয়করাও গালি দিচ্ছে, সার্জিস আলম বলছে ও সব জানি না, আবার একটা কিন্তু করে দিতে পারি। আরে বাপরে, সার্জিস আলম যেন নিজেকে চেগুয়ে বেড়াবাচ্ছে। এবং তিনি বলছেন কখনো কখনো আবেগ ঘের বলছেন, আমি তো ছাইরা দিব, যখন হবে ইলেকশন দিয়ে আমি চলে যাবো। ইলেকশনটা তো উনিও জানেন যে লেগে গেছে, তো জামাত বলবে ইলেকশন পরে, আগে সংস্কার, সমন্বয়করা বলবে আমরা তৈরি, কিন্তু আগে হচ্ছে লোকাল নির্বাচন, লোকাল নির্বাচনে স্থানীয়
বেশ প্রভাব প্রতিপত্তিশালী লোকগুলো যদি হয় ইলেকশনের দিন রাম পাট পিটিয়ে জাতীয় নির্বাচন হয়ে যাবে। বিএনপি বলছে আগে জাতীয় সংসদ এদিকে স্থানীয় নির্বাচন হবে। বিএনপির যুক্তির মধ্যে প্রাজ্ঞ রাজনীতিবিদ এই মুহূর্তে বাংলাদেশে যারা এক্সিস্ট করছেন তারা তো বিএনপিতে রয়েছেন, 15 বছর ধরে তারা লড়াই দিয়েছে। মানছি বিএনপির অনেকগুলো বিষয় ভারতের সাথে তাদের সমস্যা আছে, অনেকগুলো বিষয়, কারণ ভারত একটা বিষয় বিএনপিকে না বিশ্বাস করতে পারে না, সেটা হচ্ছে খালেদা জিয়া ক্ষমতায় আসার সময় যেটা হচ্ছিল গোটা উত্তর পূর্ব ভারতে ভয়ঙ্কর নাশকতামূলক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছিল এই চট্টগ্রামকে কেন্দ্র করে। চট্টগ্রাম বন্দরে মাদক, নিষিদ্ধ অস্ত্র থেকে শুরু করে সমস্ত কিছুর ওখানে হয়েছিল। লুৎফারুজ্জামান বাবর ধরা পড়েছিল। এটা ভারতকে সবসময় চিন্তা রাখে। তথাপি একটা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে সেই দেশের মঙ্গল, সে দেশের জনগণ সেটাই চাইবে, এবং সেই স্থিতিশীলতা থাকলে লোক ইনভেস্টাররা এসে ইনভেস্ট করবে। বাংলাদেশে বিপুল শ্রমশক্তি আছে, সেখানে যারা যারা ধরো তোমার রয়েছে অনেক সময় তারা নানা রকম উল্টোপাল্টা কথা বললেও, ভুলভাল কথা বললেও, এমনি জনগণের একটা বড় অংশের মধ্যে তো সেই স্ট্যান্ডার্ডটা রয়েছে, একটা স্কিল বলে সেই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা মাথায় রাখি তাহলে এই প্রতীকবিহীন, একটা কথা শুধু বলিনি, প্রতীকবিহীন নির্বাচন কিন্তু এটা গান্ধীজি বলতেন। গান্ধীজির যে পঞ্চায়েতি রাজ, তার যে লেখাগুলো রয়েছে তুমি তার মধ্যে বারবারই সওয়াল করতেন যে গ্রাম ভিত্তিক ভারত সেটা যদি শক্তিশালী হয় তাহলে গণতন্ত্র মজবুত হয়। স্বরাজ আছে। এই বাংলাদেশ বলছে না, সবাই বলছে যে একটা বাংলাদেশ, এমন বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলবে, যেখানে আমেরিকার আধিপত্য থাকবে না, ভারতের থাকবে না, পাকিস্তানের থাকবে না, চায়নার থাকবে না। সেটা করতে হলে গ্রাম ভিত্তিক স্বরাজ, সে কনসেপ্টটা দিয়েছিলেন। কিন্তু এটা আবার সোনার পাথর বাটির মতো করে তো করলে হবে না। জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন হবে, ফলে একটা বিভিন্ন দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, এবং সেই দ্বন্দ্ব থেকে কিভাবে বাংলাদেশ বেরিয়ে আসবে অন্তত সেটা দেখা যাক। তারা নিশ্চয়ই এটা ভাববে। তবে এই দ্বন্দ্বটাকে কাজে লাগিয়ে ইউনূস কিন্তু বেশ ক্ষমতার মজাটা পেয়ে গেছেন, এটা তো বোঝাই যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে সুবিধা। ফলে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমরা কিন্তু জানলাম যে বাংলাদেশের এই মুহূর্তের সাম্প্রতিক যে পরিস্থিতি ঠিক কি রয়েছে। বিএনপি চাইছে স্থানীয় নির্বাচন, অনেকেই বলতে শুরু করেছেন আর কতদিন ইউনূসকে সহ্য করতে হবে, আর কতদিন তার মেয়াদ, এই সমস্ত প্রশ্ন ঘোরাফেরা করছে সে দেশে, এবং সেখানে পুলিশের ওপর এবার শুরু হয়ে গেছে তল্লাশি। সমন্বয়করা সেই তল্লাশি করছেন। বাংলাদেশের সমস্ত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবার পরবর্তীকালে বিভিন্ন বিষয় নিয়ে দেখা হচ্ছে। আপাতত আমি সুচারু মিত্র বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে।